আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। খুদের চালে বড়া রান্না করব, ভর্তা বানাবো, এই সকালের নাস্তা। আর কাঁঠাল দানা তো ভর্তা বানাবো, কাঁঠাল দানাটা ছুলে নিই। তারপরে এক চুলায় খুদের চালে বড়া বসিয়ে দিলাম, আর এক চুলা আলু, কাঁঠাল দানা, পটল সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে ভর্তা বানাবো। তারপর তো চুলায় বসিয়ে দিয়ে একটু ঘরে হাঁটি, ড্রয়িং রুমের জানলাগুলো খুলে দিলাম। ড্রয়িং রুমটা এখন একটু গুছাই, মেয়েরা তো শুয়ে আছে। সিদ্ধ হয়ে গেল কাঁঠাল দানা, আলু আর পটল, আর এদিকে খুদে জেলে বড়াটাও হয়ে গেছে। আর পাশের চুলায় পটলটাকে একটু চাপা দিয়ে ভর্তা বানাচ্ছি, মানে চাপা শুটকি দিয়ে পটল ভর্তা আমি সিদ্ধ করে তারপরে পেঁয়াজ, রসুন আর চাপা শুটকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে পটলটাও পানি চিপিয়ে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে একটু ভেজে নিই, তারপরে শিলপাটায় বেটে ভর্তাগুলো বানাবো। তারপর তো এক এক করে শিলপাটায় ভর্তাগুলো বানিয়ে ফেললাম। প্রথমে তো শিলপাটায় আলু ভর্তা বানাই না, আলু ভর্তা হাতে ডলে বানানো হয়েছে। কাঁঠাল দানা ভর্তাটা বানালাম শিলপাটায়, তারপরে চাপা ভর্তাটাও বানালাম। সবার শেষে কালিজিরা ভর্তা বানাতে মন চাইলো, মানে সাইদুল বাবা ঘুম থেকে উঠেছে, বলতেছে কালিজিরাও ভর্তা বানাইও। তারপরে একটু কালিজিরা ভর্তা বানালাম। কালিজিরা ভর্তা বানানোর পরে পাটায় মুছে একটু খুদের চালের বড়া খেলাম। এইটা তো আগের দিনে সবাই খেত। আমি মাঝে মাঝে যখন বানাই শিলপাটায় ভর্তা তখন খাই। সব সময় তো আর শিলপাটা ভর্তা বানানো হয় না, কিন্তু মাঝে মাঝে যখন বানাই আমি পাটা মুছে একটু খাই, আমার কাছে ভালো লাগে। তারপর তো বেজে গেল প্রায় 8:45 মতন। সাইদুল বাবা উঠে গোসল টোসল করে আসলো, মাকেও ডাক দিলাম। আর দুনো মেয়ে এখন তুরিও ঘুমাচ্ছে। আর এদিকে নাস্তা খেতেও বসে পড়লাম। খেয়ে নিলাম ভর্তা দিয়ে খুদের বড়া, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর বড়াটা আমি একটু নরম করি তো ভালো লাগে খেতে। ঝরঝরা থেকে আমার খুদের বড়াটা একটু নরম হলে আমার কাছে অনেক ভালো লাগে। খাওয়া তো শেষ, এখন চাটা খাচ্ছি। এই জিনিসটা খেতে যে কি ভালো লাগে সবার শেষে এই চাটা খেতে। আর এই জিনিসটা আমার ননাসের মেয়ে সোনিয়া কি যে পছন্দ করে এই চাটাটা, ও মানে বোয়া ভর্তার শেষে এই চাটা খেতে যে কি পছন্দ করতো, আমার বিয়ের পরে দেখতাম ও অনেক খেত, আমার ভালোই লাগতো। খাওয়া শেষ, তারপরে রান্নাঘরে চলে আসলাম। আসার পরে এই থাল বাসনগুলি সব ধুবো, তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। আজকে ঘর মোছার দায়িত্ব। আমি প্রতিদিন ঘর মুছি না অবশ্য, একদিন পর পর ঘর মুছি। আর বাইরে তো হঠাৎ করে ঘর মুছতে মুছতে দেখি বৃষ্টি পড়লো, তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলি ঘরে আনলাম। আর ভিডিও করতে পারি না, ঝুপঝুপিয়ে একটু নেমে বন্ধ হয়ে গেল, কিন্তু কতটা পানি পড়ে মানে জমা হয়ে গেছে, এতটাই জোরে বৃষ্টি নেমেছিল। তারপর তো ঘর ঝাড়ু দিয়ে এখন মোছা হয়ে গেছে, পাপোশগুলো বিছিয়ে ফেলি। তারপরে রান্নাঘরে চলে আসলাম। এই গরুর গোস্ত তো সকালেই বের করে রেখেছি, ভালোভাবে ধুয়ে রেখেছি। এই যে পাতাকপি দিয়ে গরুর গোস্ত ভুনা করব, আর ভাত আর পটল ভুনা করব। তাহলে আমি গরুর গোস্তটা মেখে ঝুঁকে বসিয়ে দিই চুলায়, আস্তে আস্তে হতে থাকুক। গরুর গোস্ত হতে তো সময় লাগবে। আজকে তো 1টা বাজে, রান্নাঘরে আসলে তো দেরি হয়ে যাবে। এজন্য প্রায় 12টা বাজে চলে আসলাম রান্নাঘরে। আর বাইরে তো ওই যে বৃষ্টির পরে যে কী রৌদ্র উঠেছে। তারপর তো গরুর গোস্তটা মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে হোক, জালটা ধরিয়ে দিই। আর এদিকে ইবাদের ঘর থেকে একটু সেমাই দিয়ে গেল, 2 মেয়ে আর আমি খেলাম। প্রায় আরও 10 মিনিট পরে আসলাম, আস্তে আস্তে কষানো হচ্ছে। তারপর তো ভাতটা বলক আসলো, আর গরু গোস্তটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেল। এখন এর মধ্যে পাতাকপি দিয়ে দিই। পাতাকপি দেওয়ার পর আর তেমন দরকার হলে পানি দেবো, নাহলে না। তারপর একটু পানি অবশ্য দিয়েছিলাম অনেকক্ষণ পর। দেখো ঢাকনাটা তোলার পরে ধোয়ায়
ঘোলা হয়ে গেল। তারপরে এই যে কষানো হয়েছে, এখন পাতাকপিটা দিব। পাতাকপির মধ্যে অনেকটাই পানি আছে, যেহেতু বরফ ছিল, ফ্রিজে রাখা ছিল। এটা শীতের মধ্যে এই পাতাকপিগুলি কিনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে। আমি এই যে এখন পাতাকপি গরু গোশতটা খেতে পারতাছি, মাঝে মধ্যে পাতাকপির বুড়াও খাওয়া হয়, এই জন্য আমার অনেকটাই সুবিধা হয়েছে। এখন তো এই দিনে পাতাকপি কিনতে গেলে অনেক দাম, মানে 12 মাসা পাতাকপি কিনতে পাওয়া যায়, কিন্তু সিজন মতো যে পাতাকপিটা খেতে মজা সেটা অনেক ভালো। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর তো দেখি অনেকটাই পানি শুকিয়ে গেল, পাতাকপিটা আর একটু সিদ্ধ হবে, আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আস্তে আস্তে জালে ভুনা করতে থাকি। তারপর তো পানি দিয়েছি, বলক আসলে এখন একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিই। আর পাশের চুলায় তাওয়াটা মানে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে এখন পটলগুলো ভেজে নেই, পটল ভুনা করব। পটল ভাজা হয়ে যাওয়ার পর মশলা কষিয়ে এখন পটল দিয়ে পানিও দিয়ে দিয়েছি। ডিম যেভাবে ভুনা করি পটল ভুনাটা ঠিক সেভাবে, মানে সেভাবেই করতে হয়, ওভাবেই করলাম। এখন একটু ঢেকে দিব। আর এদিকে দেখো কতটা পানি শুকিয়ে গেছে, আরও পানি শুকাবে আস্তে আস্তে, চারদিক দিয়ে হালকা তেল ভাসবে, তখনই গোস্তটা হয়ে যাবে। মানে গোস্তটা সিদ্ধ হয়েছে, পাতাকপিটা আরও নরম হবে, নরম হয়েছে, আরও নরম হবে। আর মাখা মাখা মানে ঝোল থাকবে না, একদম ভুনা ভুনা হবে, খেতে ভালো লাগবে। ঝুল ঝুল থাকলে পাতাকপি তরকারি ভালো লাগে না। তারপরে তো এই যে হয়ে গেছে আমার পাতাকপি দিয়ে গরু গোস্ত ভুনা আর পটল ভুনা। দেখো আমি একটু ঝুল রাখিনি, একদম ভুনা ভুনার মতন করে ফেলেছি। তারপর তো সাইদুলের বাবা চলে আসলো নামাজ পড়ে, আমরা খেতেও বসে পড়লাম। সারা সাবাকে ডাক দিলাম, ওরা এই গোস্ত দিয়ে রুটি দিয়ে খাবে, ওদের জন্য রুটি ভাজতে যায়, ওরা ভাত দা খাবে না। তারপরে যে সাইদুলের বাবার মা খেয়ে নিল। তারপরে ওদের রুটি ভেজে দিয়ে তারপর আমি খেতে বসে পড়লাম। মা আর সাইদুলের বাবার খাওয়া হয়ে গেল, আমি একা একাই বসে খেলাম। প্রায় বিকেল দিক দিয়ে আসরের নামাজের পরে সাইদুল বাবা একটা কাঁঠাল পাঠালো। মনে করেছিলাম কাঁঠালটা খুবই ভালো হবে, কিন্তু নরম দেখে ভাঙলাম, কিন্তু ভিতরে ছোট ছোট রোয়া। কাঁঠাল ভাঙার পরে সারামণিকে দিলাম, ও খেলো। তারপর নামাজ পড়ে একটু নুডলস রান্না করলাম, গ্রেভি নুডলস, মোটামুটি ভালোই লাগলো, একটু ঝোল ঝোল নুডলস খেতে ভালোই লাগে। তারপর আমি আর সাবা একটু খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।